হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মিসলেনিয়াসের ফুল প্র্যাকটিস সেট 4 করব। ঠিক আছে? তো এর মধ্যে এটা হচ্ছে মণ্ডল প্রকাশনীর যে বইটা বের করেছে 60 সেটের, তার একটা সেট, 4 নম্বর সেট। ট্রান্সলেশন থাকবে, প্রেসি থাকবে, রিপোর্ট রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মেক মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম ফ্রেজেস, আর রিরাইট ফ্রম সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। সবগুলোই থাকবে। টোটাল 150 নম্বরের কোশ্চেন আমরা আজকে করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। এই পিডিএফ কিন্তু আমি ওখানে আপলোড করে দেবো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো দেওয়াই আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যান। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগ, ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি প্যাসেজেস ইনটু ইংলিশ। তো একের এ, প্রথমে আমরা বাংলা প্যাসেজটা ভালো করে পড়ব, তারপরে আমরা এইভাবে করে ট্রান্সলেশনটা করব, বাংলা সেন্টেন্স, তার ইংলিশ ট্রান্সলেশন এবং স্ট্রাকচার। তো চলো ফার্স্ট আমরা এটা ভালো করে পড়ে নিই। আমি কয়েকদিন লিখিনি, কারণ প্রথমে আমি আমার দিনলিপি নিয়ে ভাবতে চেয়েছিলাম। আমার মতো কারোর পক্ষে দিনলিপি রাখা একটি অস্বাভাবিক ঘটনা, শুধুমাত্র এই কারণে নয় যে আমি আগে কখনো এমনটা করিনি, কিন্তু এই কারণেও মনে হয়েছে যে আমি বা আমার মতো অন্য কেউ 13 বছরের একটি স্কুলের মেয়ের ভাবনা চিন্তায় কেউ আগ্রহ দেখাবে না। তথাপি এতে কি এসে যায়? আমি লিখতে চাই, কিন্তু তার থেকেও বড় কথা হলো আমার হৃদয়ের গভীরে সমাহিত থাকা সকল কথা প্রকাশ করতে চাই। প্রবাদ আছে যে কাগজ মানুষের চেয়ে ধৈর্যশীল। আমার বিষণ্ণ দিনগুলির মধ্যে একদিন এটা আমার মনে পড়ল, যখন আমি চিবুকে হাত দিয়ে বসেছিলাম, একঘেয়ে মনে করছিলাম, এবং বাড়ির বাইরে যাব না বাড়িতে থাকব সে ব্যাপারেও মনস্থির করতে নিজেকে দুর্বল মনে হচ্ছিল। তো পুরোটা আমরা ভালো করে পড়া হয়ে গেল। এবারে আমরা ট্রান্সলেশনে যাব, চলো। একের দাগ, আমি কয়েকদিন লিখিনি, কারণ প্রথমে আমি আমার দিনলিপি নিয়ে ভাবতে চেয়েছিলাম। তো দিনলিপি মানে হচ্ছে কি, সারাদিন কি কাজ করা হয়েছে না হয়েছে সেটা ডায়েরিতে লেখা। ঠিক আছে? তো আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ। তো এখানে অনেক দিন যাবৎ সে লিখিনি, তো এখানে একটা পাস্টের থেকে সে এখনো পর্যন্ত সে লিখিনি, তো সেই কারণে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে। আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ, কারণটা কি ছিল? বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি। প্রথমে দিনলিপি নিয়ে সে ভাবতে চেয়েছিল, ওই জন্য সে লিখিনি। তাহলে স্ট্রাকচার এখানে দেখো, এখানে আই প্রিপোজিশন, এটা তো সব জানাই আছে, একবার করে দেখে নেবে। আমি জাস্ট এখানে ভার্বটা দেখাচ্ছি। হ্যাভ নট রিটেন, এখানে প্রেজেন্ট পারফেক্ট, এটা নেগেটিভ। ঠিক আছে? আর এখানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর টু থিঙ্ক এখানে হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। তাহলে আমি কয়েকদিন লিখিনি, কারণ প্রথমে আমি আমার দিনলিপি নিয়ে ভাবতে চেয়েছিলাম। তাহলে আই হ্যাভ নট রিটেন ফর এ ফিউ ডেজ, কিছু দিনের জন্য আমি লিখিনি। কারণ কি? বিকজ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল, আমি প্রথমে ভাবতে চেয়েছিলাম, টু থিঙ্ক অ্যাবাউট মাই ডায়েরি, আমার দিনলিপি নিয়ে প্রথমে আমি ভাবতে চেয়েছিলাম। দুয়ের দাগের সেন্টেন্সটা দেখো, আমার মতো কারোর পক্ষে দিনলিপি রাখা একটি অস্বাভাবিক ঘটনা। তাহলে ফার্স্ট আমরা এটা লিখবো, অস্বাভাবিক ঘটনাটা এটা আমরা প্রথমে লিখবো। তাহলে ইট ইজ, এটা কিন্তু ইট ইজ। ঠিক আছে? ইট ইজ অ্যান অড আইডিয়া, এটা একটা অস্বাভাবিক ঘটনা। কার কাছে? ফর সামওয়ান লাইক মি, আমার মতো অনেকের কাছে এটা অড ঘটনা। কি অড ঘটনা? টু কিপ এ ডায়েরি, একটা দিনলিপি রাখা অনেকের কাছেই, আমার মতো অনেকের কাছেই এটা অস্বাভাবিক ঘটনা। ঠিক আছে? এখানে এটা এটা হচ্ছে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। ঠিক আছে? মানে এটা নর্মাল একটা সেন্টেন্স, যে আমার মতো অনেকের কাছেই কিন্তু এটা অস্বাভাবিক ঘটনা, ওই জন্য এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। ঠিক আছে? পরের স্লাইডে চলো। 3 দাগের সেন্টেন্স, শুধুমাত্র এই কারণে নয় যে আমি আগে কখনো এমনটা করিনি, কিন্তু এই কারণেও মনে হয়েছে যে আমি বা আমার মতো অন্য কেউ 13 বছরের একটি স্কুলের মেয়ের ভাবনা চিন্তায় কেউ আগ্রহ দেখাবে না। তাহলে বাংলায় কিন্তু দুটো সেন্টেন্স আলাদা, কিন্তু যখন ইংলিশে আমরা লিখবো তখন এই দুটো সেন্টেন্স কিন্তু একসাথেই লিখতে হবে।
কারণ শুধুমাত্র এই কারণে, ওই জন্য আমাদের এখানে ইউজ হবে নট অনলি বিকজ, আর কিন্তু এই কারণেও মানে বাট অলসো বিকজ এখানে ইউজ হবে। ঠিক আছে, তো যখন আমরা ইংলিশে লিখবো তখন একসাথে একটা সেন্টেন্সেই লিখবো। তো কি বলছে দেখো, শুধুমাত্র এই কারণে নয় যে আমি আগে কখনো এমনটা করিনি। তাহলে নট অনলি বিকজ আগে থেকে করা হয়নি এখনো পর্যন্ত, তাহলে এখানে আমাদের কি টেন্স ইউজ হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, মানে আগের থেকে এখনো পর্যন্ত সে করেনি। তাহলে আই হ্যাভ নেভার ডান সো বিফোর। ঠিক আছে, কিন্তু এই কারণেও মনে হয়েছে যে আমি বা আমার মতো অন্য কেউ 13 বছরের একটি স্কুলের মেয়ের ভাবনা চিন্তায় কেউ আগ্রহ দেখাবে না। তাহলে কি আসবে, কিন্তু এই কারণেও, বাট অলসো বিকজ, বাট অলসো বিকজ এটা মনে হয়েছে, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়েছে, কি মনে হয়েছে, যে দ্যাট নাইদার আই, না আমি, না আমার মতো অন্য কেউ, নর এনি ওয়ান এলস উইল বি এগার, দেখো এখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে, মানে আমাদের প্রতি আগ্রহী হবে না। উইল বি এগার টু নো, জানতে, কি জানতে, দ্য আনব্লজমিংস, আনব্লজমিংস মানে হচ্ছে এটা মনের কথা, ঠিক আছে, বা চিন্তা ভাবনা, এটা জানতে আগ্রহী হবে না অন্য কেউ, অফ এ 13 ইয়ার ওল্ড গার্ল। তো 13 ইয়ার ওল্ড গার্লের যে চিন্তা ভাবনা, সেটার প্রতি অন্য কেউ আগ্রহী হবে না, এটা তার মনে হচ্ছে। ঠিক আছে, তারপরের স্লাইডে চলো। 5 দাগ, তথাপি এতে কি এসে যায়, তাহলে স্টিল হোয়াট ডাজ ইট ম্যাটার, তাতে কি যে যায়, কি এসে যায়। ঠিক আছে, 6 দাগ দেখো, আমি লিখতে চাই কিন্তু তার থেকেও বড় কথা হলো আমার হৃদয়ের গভীরে সমাহিত থাকা সকল কথা প্রকাশ করতে চাই। তাহলে আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট, বাট মোর দ্যান দ্যাট মানে তার থেকেও বড় কথা হলো কি, আই ওয়ান্ট টু ব্রিং আউট অল দ্যাট, মানে আমি সে সমস্ত বের করে আনতে চাই, কি বের করে আনতে চাই, দ্যাট যেগুলো সমাহিত হয়ে আছে আমার মনের গভীরে, লাইস বারিড ডিপ ইন মাই হার্ট, আমার মনের গভীরে যে কথাগুলো সমাহিত হয়ে আছে সেগুলো আমি বের করে আনতে চাই। ঠিক আছে, আই ওয়ান্ট টু ব্রিং আউট, বের করে আনতে চাই বা প্রকাশ করতে চাই, অল সব কিছু, দ্যাট লাইস বারিড ডিপ ইন মাই হার্ট, আমার মনের গভীরে যেগুলো সমাহিত হয়ে আছে। ঠিক আছে, 7 দাগ, প্রবাদ আছে যে কাগজ মানুষের চেয়ে ধৈর্যশীল। তাহলে অ্যাজ দ্য প্রভাব গোস, প্রবাদ আছে যে অ্যাজ দ্য প্রভাব, প্রবাদ মানে এখানে প্রবাদ মানে হচ্ছে প্রভাব। ঠিক আছে, অ্যাজ দ্য প্রভাব গোস, কাগজ মানুষের চেয়ে ধৈর্যশীল। তাহলে পেপার ইজ মোর পেশেন্ট, দেখো এখানে পেশেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম, এখানে এই মোর পেশেন্ট এটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো মোর পেশেন্ট দ্যান পিউপিল। ঠিক আছে, পরের স্লাইডে চলো। 8 দাগ, এটা আমার মনে পড়লো যখন আমি চিবুকে হাত দিয়ে বসেছিলাম। তাহলে ওই প্রবাদ যেটা, সেটা তার কখন মনে পড়েছিল, যখন সে মুখে হাত দিয়ে বসেছিল। ঠিক আছে, তাহলে সে দুঃখী ছিল বলেই সে ওইভাবে বসেছিল। ঠিক আছে, তো ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইডলি মেলানকলি ডে, মেলানকলি মানে কি, বিষাদগ্রস্ত দিন। তো এখানে লেখা নেই, কিন্তু যেহেতু সে ওইভাবে বসেছিল তাহলে ওটাকে ডেসক্রাইব করার জন্য এখানে মেলানকলি দিলে আরো ভালো হয়। ঠিক আছে, তাহলে ইট কেম ব্যাক, এটা ফিরে এসেছিল, মনে পড়েছিল, টু মি আমার কাছে, অন অন ওয়ান অফ মাই স্লাইডলি মেলানকলি ডে, আমার মানে বিষাদ দিনগুলোর মধ্যে একদিন আমার সেই কথাটা মনে পড়েছিল। যখন সে কিভাবে বসেছিল, হোয়েন আই স্যাট, বসেছিল, আই স্যাট উইথ মাই হ্যান্ড অন মাই চিক, আমি মুখে হাত দিয়ে যখন বসেছিলাম তখন আমার মনে এই প্রবাদটা মনে পড়েছিল। ঠিক আছে, 9 দাগ, একঘেয়ে মনে করছিলাম এবং বাড়ির বাইরে যাব না বাড়িতে থাকবো সে ব্যাপারেও মনস্থির করতে নিজেকে দুর্বল মনে হচ্ছিল। তাহলে একঘেয়ে মনে করছিলাম, তাহলে এখানে তার তার ফিলিংসটা কি ছিল, মানে বোরিং ফিল ছিল। ঠিক আছে, তো এখানে আমাদের কি আসবে, ফিলিং টু বোর্ড, মানে টু বোর্ড অ্যান্ড লিম, মানে সে বিরক্ত এবং শিথিল অনুভব করছিল।
লিম মানে হচ্ছে কোনো কাজ না করতে চাওয়া, ঠিক আছে। ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম ইভেন টু মেক আপ, যখন সে চিন্তা ভাবনা করছিল সে বাড়ির বাইরে যাবে না বাড়িতে থাকবে সেই বিষয়ে, তখন সে দুর্বল অনুভব করছিল, তো জন্য এখানে লিম্প ইউজ হয়েছে। তাহলে ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম ইভেন টু মেক আপ মানে ডিসাইড করা যে সে বাড়ির বাইরে যাবে না বাড়িতে থাকবে। মেক আপ মাই মাইন্ড হোয়েদার টু গো আউট অর স্টে অ্যাট হোম, সে বাড়ির বাইরে যাবে না বাড়িতে থাকবে সেই বিষয়ে মনস্থির করতে সে বিরক্তি এবং দুর্বল অনুভব করছিল, ঠিক আছে। তাহলে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেল, এই একের এ আমাদের ট্রান্সলেশন পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে পরের যে ট্রান্সলেশন সেটা আমরা করব, চলো। এবারে আমরা একের বিয়ের দাগ করব, পুরোটা ভালো করে পড়ে নিই, তারপরে আমরা ট্রান্সলেশনে যাব। তো এখানে বলছে, আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপাশে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সমস্ত যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসাত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধৃত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহাদের মেলামেশা হইয়া ওঠে না, অথচ হাতে কাজ অধিক নাই। কখনো দুই একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তিরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। তো এটা পড়া হয়ে গেল, এবারে আমরা ট্রান্সলেশনে যাব, চলো। একের দাগ, আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। তাহলে কি আসবে, আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে ছিল, কারণ একজনকে বলছে, ঠিক আছে, তো ওই জন্য কি আসবে, আবার পোস্টমাস্টার ওয়াজ এ গায় ফ্রম ক্যালকাটা, ঠিক আছে। তারপরে দুইয়ের দাগ, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। তাহলে জলের থেকে যখন মাছকে তোলা হয় ডাঙায়, তখন যেরকম অবস্থা হয় মানে শ্বাসকষ্ট হয়, সেরকম কিন্তু এই পোস্টমাস্টারও সেই দশা হয়েছে। তাহলে কি আসবে, কামিং টু দিস রিমোট ভিলেজ, মানে এরকম একটা গণ্ড গ্রাম, মানে খুবই মানে শহর অঞ্চল থেকে অনেকটা কাটা, ঠিক আছে গ্রামটা। তো কামিং টু দিস রিমোট ভিলেজ, দ্য পোস্টমাস্টার কেমন অবস্থা হয়েছিল, দ্য পোস্টমাস্টার ওয়াজ ইন দ্য কন্ডিশন লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা ফ্রেজ, ইন দ্য কন্ডিশন লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। তারপরে স্লাইডে চলো। তিনের দাগ, একখানি আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাশে জঙ্গল। তাহলে কি, হিজ অফিস, তার যে অফিস সেটা কোথায় ছিল, ওয়াজ ইন এ, মানে কেমন ছিল, হিজ অফিস ওয়াজ ইন এ থ্যাচড হাট, মানে হচ্ছে খড় দিয়ে তৈরি একটা খড়ের চালের একটা অফিস তার ছিল। হিজ অফিস ওয়াজ ইন এ থ্যাচড হাট, দেয়ার ওয়াজ এ নিয়ার বাই পন্ড ফিল্ড উইথ হাইসিন্থ। হাইসিন্থ মানে কি, এখানে হচ্ছে এটা পানা পুকুর, যে পানা দিয়ে ভর্তি একটা পুকুর পাশাপাশি ছিল। অ্যান্ড সারাউন্ডেড বাই উডস, মানে জঙ্গলে ঘেরা ছিল, ঠিক আছে। তার অফিস তাহলে কেমন ছিল, হিজ অফিস ওয়াজ ইন এ থ্যাচড হাট, দেয়ার ওয়াজ এ নিয়ার বাই পন্ড ফিল্ড উইথ হাইসিন্থ। হাইসিন্থ মানে হচ্ছে পানা, পানা দিয়ে পূর্ণ একটা পুকুর ছিল কাছাকাছি, এবং সারাউন্ডেড বাই উডস মানে জঙ্গলে ঘেরা ছিল তার অফিস, ঠিক আছে। নেক্সট স্লাইডে চলো। চারের দাগ, কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল
কর্মচারী আছে তাদের ফুরসাত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। তাহলে কি আসবে? দ্য ওয়ার্কার্স মানে কর্মীরা, ওই গোমস্তা যে কুঠির, সেই কুঠিরের কর্মীরা, দ্য ওয়ার্কার্স ইন দ্য স্ট্যান্ডার্ড অফ গোমাস্তাস ইন দ্য ব্রিটিশ ফার্ম, এটা হচ্ছে এক্সট্রা অ্যাড করা হয়েছে। তো এখানে আসবে হচ্ছে দ্য ওয়ার্কার্স ইন দ্য স্ট্যান্ডার্ড অফ গোমাস্তাস ইন দ্য ব্রিটিশ ফার্ম হ্যাড নো লেজার আওয়ার, তাদের কোনো অবসর সময় ছিল না। হ্যাড নো লেজার আওয়ার টু কনভার্স উইথ হিম, তার সাথে কথা বলার অবসর সময় ওই কুঠিরের কর্মীদের ছিল না। বিসাইড দে ওয়ার সাবস্ট্যান্ডার্ড ফর হিম, তার সাথে সাথে তারা মানে তাদের এই ভদ্রলোকে মানে যে পোস্ট মাস্টার, তার সাথে মেশার যোগ্য ছিল না, মানে উপযুক্ত নয়। ঠিক আছে, 5 দাগ, বিশেষত কলকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। তো এটা সিম্পল একটা সেন্টেন্স। তো এখানে কি আসবে? স্পেশালি, বিশেষত মানে এটা একটা অভ্যাসবশত কথা বলছে। তো এখানে বলছে স্পেশালি এ বয় ফ্রম ক্যালকাটা, দেখো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। ডাজ নট নো, এখানে ডাজের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। ঠিক আছে, ডাজ নট নো টু মিক্স উইথ আদার্স, অন্যদের সাথে মিশতে তেমনভাবে জানে না কলকাতা ছেলেরা। তারপরে স্লাইডে চলো। 6 দাগ, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। তাহলে কলকাতার ছেলেদের কথা এখানে বলছে। তাহলে ইফ দে গো টু অ্যান আননোন প্লেস আইদার দে বিকাম অ্যারোগেন্ট অর শাই। অপ্রতিভ মানে এখানে শাই মানে লাজুকভাবে থাকে। তারপরে দেখো 7 নম্বর সেন্টেন্স, এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। ফর দিস রিজন, এই সমস্ত কারণে হি ক্যান নট মিক্স আপ উইথ দ্য লোকাল গাইস। তাহলে এই কারণে তার মানে এই পোস্টমাস্টারের লোকাল যে সমস্ত লোক তাদের সাথে মেলামেশা করা হয়ে ওঠে না। 8 দাগ, অথচ হাতে কাজ অধিক নাই। তাহলে এখানে দেখো এই কারণে স্থানীয় লোকের সহিত তার মেলামেশা হয়ে ওঠে না, এবং তার সাথে সাথে কি অথচ তার হাতে কিন্তু অধিক কাজ নেই। তাহলে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে। তো এখানে বিসাইডস ওই জন্য কিন্তু দেওয়া হচ্ছে, কিংবা এখানে হাউ এভারও দেওয়া যেতে পারে, হাউ এভার। ঠিক আছে, হাউ এভার। তাহলে বিসাইডস অথবা হাউ এভার, হি হ্যাজ নো এনাফ ওয়ার্ক অ্যাট হিজ ডিসপোজাল, মানে তার করার মতো তার হাতে অধিক কাজ কিন্তু থাকে না। তাহলে বিসাইডস অথবা হাউ এভার, হি হ্যাজ নট এনাফ ওয়ার্ক অ্যাট হিজ ডিসপোজাল। তারপরে চলো 9 দাগ, কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাহলে সামটাইমস, কখনো মানে এখানে সামটাইমস হি ট্রাইজ, কি করে? টু রাইট 1 or 2 পোয়েমস। দেখো এখানে কিন্তু এটা অভ্যাসগত একটা বিষয়, তো এই কারণে কিন্তু সব এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে। ঠিক আছে, যেহেতু ও যখনই সময় কাটে না তখন কিন্তু সে কি করে, চেষ্টা করে একটা দুটো সে কবিতা লেখার চেষ্টা করে। তো এটা অভ্যাসগত একটা বিষয় হয়ে গিয়েছে, ওই কারণে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে। ঠিক আছে, সামটাইমস হি ট্রাইস টু রাইট 1 or 2 পোয়েমস। 10 দাগ, তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তিরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। মানে অরিজিনালি কিন্তু সে খুবই বোরিং ফিল করছে এই অজপাড়াগাঁয় গ্রামে এসে, কিন্তু লোকের সামনে সে কি এক্সপ্রেস করে যে সে খুব সুখে আছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে দেয়ার হি হ্যাজ এক্সপ্রেসড সাচ অ্যান আইডিয়া, মানে তার ভাবভঙ্গি দেখে এমন মনে হয়, কি মনে হয়? দ্যাট লাইফ গোস অন মাচ হ্যাপিলি, কিসের মাধ্যমে? ওয়াচিং দ্য হোল ডে দ্য শেকিং অফ ট্রি লিভস, মানে তিরুপল্লবের কম্পন দেখে, এবং অ্যান্ড দ্য ক্লাউডস ইন দ্য স্কাই, মানে আকাশের
মেঘ এবং তিরুপল্লবের কম্পন দেখে এবং কবিতা লিখে, একটা দুটো কবিতা লিখে তার জীবন খুব সুখেই কেটে যাচ্ছে সেটা গ্রামবাসীদের কাছে সে এক্সপ্রেস করে। ঠিক আছে, তাহলে এটা আমরা পুরোটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, ট্রান্সলেশন কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা প্রেসিতে যাব, চলো। দুয়ের দাগ, এবারে আমরা প্রেসি করব। মেক এ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল। তো অবশ্যই যে প্যাসেজটা দেওয়া আছে সেটা ভালো করে আমাদের পড়তে হবে এবং আমাদের মিনিংটা বুঝতে হবে, এবং প্যাসেজের মধ্যে যতটা ওয়ার্ড আছে তার 1/3 ওয়ার্ডের মধ্যে একটা প্রেসি লেখার চেষ্টা করতে হবে, আর তার সঙ্গে একটা টাইটেলও আমাদের দিতে হবে। তো দেখো, হ্যাবিটস অফ আইডলনেস once firmly fixed cannot be suddenly thrown off। তাহলে কি, একবার অলসতার অভ্যাস দৃঢ়ভাবে গড়ে উঠলে তা হঠাৎ করে ত্যাগ করা যায় না। তাহলে হ্যাবিট অফ আইডলনেস ওয়ান্স ফার্মলি ফিক্সড, যখন অভ্যাসে পরিণত হয় অলসতা, তখন কি হয়, ফার্মলি ফিক্সড ক্যান নট বি সাডেনলি থ্রোন অফ, সেটাকে তা হঠাৎ করে ত্যাগ করা যায় না। দুয়ের দাগ, দ্য ম্যান হু হ্যাজ ওয়েস্টেড দ্য প্রিসিয়াস আওয়ার্স অফ লাইফস seeded time finds that he cannot reap a harvest in life's autumn। তাহলে এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে, কি হয়েছে, এই দেখো, হি ক্যান নট রিপ এ হারভেস্ট ইন লাইফস অটম, মানে যে ব্যক্তি জীবনের বীজ বপনের সময় মূল্যবান সময় অপচয় করে সে বুঝতে পারে যে জীবনের শরতে সে আর ফসল ঘরে তুলতে পারবে না। তাহলে রিপ মানে কি, এখানে কাটা, ক্যান নট বি রিপ এ হারভেস্ট ইন হিজ লাইফস অটম। ঠিক আছে, তিনের দাগ, লস্ট ওয়েলথ মে বি রিপ্লেসড বাই ইন্ডাস্ট্রি, লস্ট নলেজ বাই স্টাডি, লস্ট হেলথ বাই টেম্পারেন্স। টেম্পারেন্স মানে কি, সংযম, অ্যান্ড মেডিসিন, মানে লস্ট হেলথ মানে মানে স্বাস্থ্য যদি হারিয়ে যায় সেটাকে সংযম এবং মেডিসিন মানে ওষুধের মাধ্যমে কিন্তু ঠিক করা যায়। তবে লস্ট ওয়েলথও ইন্ডাস্ট্রির মাধ্যমে আবার নতুন করে তৈরি করা যায়। তারপরে লস্ট নলেজও স্টাডি মানে পড়াশুনোর মাধ্যমেও কিন্তু আবার ফিরিয়ে আনা যায়। কিন্তু বাট লস্ট টাইম ইজ লস্ট ফর এভার, কিন্তু মানে হারানোর সময় কিন্তু চিরকালের জন্য হারিয়ে যায়। তাই বলছে হারানো সম্পদ পরিশ্রম দিয়ে পুনরুদ্ধার করা যায়, হারানো জ্ঞান অধ্যয়নের মাধ্যমে পুনরুদ্ধার করা যায়, হারানো স্বাস্থ্য সংযম বা ওষুধের মাধ্যমে ফিরিয়ে আনা যায়, কিন্তু হারানোর সময় চিরতরে হারিয়ে যায়। তারপরে স্লাইডে চলো। চারের দাগ, ইন দ্য লং লিস্ট অফ এক্সকিউজেস ফর দ্য নেগলেক্ট অফ ডিউটি দেয়ার ইজ নান হুইচ ড্রপস অফেন্ডার ফ্রম মেন্স লিভস or which is found on more of self-deception than the want of leisure। তাহলে কি, দায়িত্ব অবহেলার দীর্ঘ তালিকা কিন্তু আমাদের কাছে অনবরত তৈরি থাকে এবং সেটা ব্যবহার করতে কিন্তু আমরা কখনো পিছু পা হই না। তাহলে দীর্ঘ অবহেলার দীর্ঘ তালিকায় এমন কোনো অজুহাত নেই যা মানুষ সহজে বলে ফেলে বা যা আত্মপ্রবঞ্চনার ক্ষেত্রে অবসর চাওয়ার মতো বেশি ব্যবহৃত হয়। মানে সব সময় কিন্তু আমরা সেটা ব্যবহার করি, আর সেটা কি হয়, সেটা কিন্তু সেলফ ডিসেপশন মানে আত্মপ্রবঞ্চনা বা নিজেকেই মানে প্রতারিত করা হয়। ঠিক আছে, পাঁচের দাগ, পিউপিল আর অলওয়েজ চিটিং দেমসেলফ। তাহলে মানুষেরা নিজে নিজেকেই প্রতারিত করে কিভাবে, উইথ দ্য আইডিয়া দ্যাট দে উড ডু দ্যাট অর দিস অর দ্যাট ডিজাইরেবল থিং ইফ অনলি দে হ্যাড টাইম। তাহলে মানুষেরা তাদের নিজে নিজেকেই প্রতারিত করে কিভাবে, যে তারা এই কাজটা করতে পারতো ওই কাজটা করতে পারতো কিভাবে, যদি তাদের কাছে সময় থাকতো। তো সময় তো আছে, তুমি সেটাকে ব্যবহার করো, ব্যবহার না করে শুধু মুখে কথা বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিজেদের লাইফেও কিন্তু এটা হয়ে থাকে। ঠিক আছে, যে আমরা এটা করতে পারলাম না ওটা করতে পারলাম না, কি কারণে, আমাদের কাছে সময় ছিল না। হুম, তো এখানে সেটাই বলছে, মানুষ সব সময় নিজেকে প্রতারণা করে
এই ধারণায় যে তারা ওই আকাঙ্ক্ষিত কাজটি করত যদি কেবল তাদের কাছে সময় থাকতো। তো তাদের কাছে তো সময় আছেই, মানে প্রত্যেক মানুষের কাছেই তো সময় আছে, মানে সময়টাকে কিভাবে ইউজ করছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। সেই সময় যদি অন্য কাজ করো বা অলসতা দেখাও, তাহলে কিন্তু আসল যে কাজটা সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। ছয়ের দাগ, ইট ইজ দাস দ্যাট দ্য লেজি অ্যান্ড দ্য সেলফিশ এক্সকিউজ দেমসেলভস ফ্রম এ থাউজেন্ড থিংস হুইচ কনসাইজ, কনসাইজ মানে হচ্ছে কি এখানে বিবেক, কনসাইজ ডিক্টেটস টু বি ডান। তাহলে এইভাবেই অলস এবং স্বার্থপর মানুষ নিজের বিবেক নির্দেশিত হাজারো কাজ থেকে রেহাই দেয়। তাহলে বিবেক বলে যে এই সময়টা নষ্ট না করে এই মানে এই ভালো কাজটা করা উচিত, বা এইটা আমাদের করলে আমাদের জীবনে উন্নতি হবে। বিবেক কিন্তু এটা সবসময় দেখায়, কিন্তু আমাদের অলসতা এবং স্বার্থপরতা কিন্তু আমাদের সেই সমস্ত কাজ না করার জন্য বিভিন্ন অজুহাতের সাহায্য নিয়ে সেইগুলোর থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তারপরের স্লাইডে চলো। সাতের দাগ, রিমেম্বার দ্যাট দ্য মেন হু হ্যাভ ডান দ্য মোস্ট ফর দেয়ার ওন অ্যান্ড দ্য জেনারেল গুড আর নট দ্য ওয়েলথি লেজারলি পিউপিল হু হ্যাভ অ্যাবান্ডেন্স অফ টাইম টু দেমসেলভস অ্যান্ড নাথিং টু ডু। তাহলে কি মনে রেখো, যে সমস্ত মানুষেরা তাদের নিজেদের জন্য এবং জনসাধারণের কল্যাণের জন্য কাজ করেছে, তারা কিন্তু ধনী বা অলস পিউপিল এমনটা কিন্তু নয়, এবং তাদের কাছে প্রচুর সময় আছে এবং তাদের কাছে করার মতো কোনো কিছু থাকে না এমন কিন্তু তাদের হয় না। তারা কিন্তু সবসময় কাজ করতে থাকে এবং তাদেরও দিনে 24 ঘন্টাই সময় থাকে। ঠিক আছে, তো এক্সকিউজ দেওয়ার মতো কোনো জায়গা কিন্তু অন্য যারা কাজ করে না তাদের কিন্তু নেই। এই সেন্টেন্সটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। রিমেম্বার দ্যাট দ্য মেন হু হ্যাভ ডান দ্য মোস্ট ফর দেয়ার ওন, যারা নিজেদের জন্য সব থেকে বেশি কাজ করেছে এবং জনসাধারণের জন্য কাজ করেছে, জেনারেল গুড মানে জনসাধারণের কল্যাণের জন্য কাজ করেছে, আর নট দ্য ওয়েলথি, তারা ধনী বা লেজারলি পিউপিল এমনটা কিন্তু সবসময় হয় না, এবং তাদের কাছে প্রচুর সময় আছে মানে অফুরন্ত সময় এমনটা কিন্তু নয়। তাদেরও 24 ঘন্টায় সময় থাকে দিনে, এবং তাদের করার মতো কোনো কাজ থাকে না এমন কিন্তু নয়, তারা সবসময় সেই পুরো 24 ঘন্টাটাকেই ইউটিলাইজ করে। ঠিক আছে, তারপরের সেন্টেন্স চলো। 8 কি বলছে দেখো, দে আর দ্য মেন হু আর ইন দ্য চেসলেস অ্যাক্টিভিটি ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর, men who however passed with business are always found capable of doing a little more। তাহলে কি এই সমস্ত মানুষেরা যারা নিজেদের জন্য এবং জনসাধারণের জন্য কাজ করে, তারা সবসময় সারা বছর কিন্তু নির্বিচারে কিন্তু তাদের কার্যকলাপ কিন্তু করে থাকে। দে আর দ্য মেন হু আর ইন দ্য চেসলেস মানে অনবরত, চেসলেস অ্যাক্টিভিটি মানে নির্বিচারে বা কোনো না থেমেই কিন্তু তারা ডিসেম্বর থেকে জানুয়ারি তারা যতটা সম্ভব পারে চেষ্টা করে যে সময়টাকে ইউটিলাইজ করার। এবং তারা মেন হু হাউএভার পাস্ট উইথ বিজনেস আর অলওয়েজ ফাউন্ড ক্যাপেবল অফ ডুইং এ লিটিল মোর, এবং তারা সবসময় চেষ্টা করে ওই কম সময়ের মধ্যেই আরও কতটা কাজ আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, 9 দাগ, you may rely on them in their busiest season with 10 times more assurance than an idle man। তাহলে কি এখানে অলস মানুষের চেয়ে এই সমস্ত মানুষ যারা হচ্ছে সময় নষ্ট করে না এবং নিজেদের জন্য এবং জনসাধারণের কল্যাণের জন্য যারা কাজ করে, তাদের যে সময় হচ্ছে সব থেকে ব্যস্ততম সময়, সেই সময়ও কিন্তু এই সমস্ত মানুষদেরকে তুমি এই অলস মানুষদের থেকে বেশি নির্ভর করতে পারো। ঠিক আছে, তারপরে স্লাইডে চলো। পুরো প্যাসেজটা আমাদের ভালো করে পড়া হয়ে গেল এবং মানেও আমরা বুঝতে পারলাম। তো প্যাসেজের মধ্যে কি বলেছে, যে সমস্ত ব্যক্তিরা অলস জীবনযাপন কাটায়, তারা কি তারা যেমন সময় নষ্ট করে, তেমন তাদের কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা নিজেকেই কিন্তু প্রতারিত করে। বিভিন্ন কর্তব্য থেকে বাঁচার জন্য বিভিন্ন অজুহাত
তৈরি করে সেই সময়টা নষ্ট করে এবং তার সঙ্গে সঙ্গে সে তার দায়িত্বগুলোকেও পালন করে না। তাহলে সেই সমস্ত ব্যক্তি যারা অলস, তাদের থেকে যারা হচ্ছে নিজের জন্য এবং অপরের জন্য, অপরের কল্যাণের জন্য যারা কাজ করে, সময় নষ্ট না করে, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু 10 গুণ বেশি ভরসা করা যায় যখন তারা ব্যস্ত সময়ে থাকে। সেই সময়েও কিন্তু অলস ব্যক্তিদের থেকে সেই সমস্ত ব্যক্তি যারা নিজের জন্য এবং অপরের জন্য কাজ করে, সময় নষ্ট করে না এবং প্রত্যেকটা সময়কে সে ব্যবহার করার চেষ্টা করে, সেই সমস্ত ব্যক্তি কিন্তু 10 গুণ বেশি ভরসাশীল হয়। এবং তাহলে আমরা কি দেখছি যে এখানে লোকের বয়স দেখে নয়, তাদের কাজ দেখে কিন্তু আমরা তাদেরকে বিচার করব, বা আমরা কিন্তু কাজের মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পাই। ঠিক আছে, অলসতায় জীবন কিন্তু এমনি থেকেই অতিবাহিত হয়ে যায়, কিভাবে বছর যায় কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক আছে, তো এখানে টাইটেলটা তাই জন্য দিয়েছি, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। আমরা বেঁচে থাকি কিসে? কাজের মধ্যে বেঁচে থাকি, বছরে বেঁচে থাকি না। ঠিক আছে, আমরা বছর বছর দিয়ে নয়, কর্ম দিয়ে বেঁচে থাকি। তাহলে টাইটেলটা বোঝা গেল। তাহলে প্রেসির ফার্স্ট সেন্টেন্সটা দেখো, আইডলনেস ইজ দ্য গ্রেট ইম্পিডিমেন্ট, মানে বাধা। আইডলনেস মানে হচ্ছে অলসতা, ইজ দ্য গ্রেট ইম্পিডিমেন্ট ইন দ্য ওয়ে অফ মেন্স প্রোগ্রেস। তাহলে অলসতা মানুষের অগ্রগতির পথে সব থেকে বড় বাধা। এখানেও কিন্তু সেই সেন্টেন্সটা কিন্তু আমরা এখানে দেখেছি যে এই যে অলসতা, সেটা হচ্ছে আমাদের অভ্যাসে যখন পরিণত হয়ে যায় তখন কি হয়, আমাদের যে সাকসেসের যে বীজ সেটা কিন্তু সঠিক সময় বপন করা হয় না, মানে সময় নষ্ট হয়ে যায়, যার কারণে পরবর্তীতে তার যে ফসল সেটা কিন্তু সঠিক সময় কাটা যায় না। ঠিক আছে, এটা শুধু সময় নষ্টই করে। আর দেখো এখানে বলেই দিয়েছে যে সময় যখন একবার চলে যায় তখন কিন্তু সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি না, বাট লস্ট টাইম ইজ লস্ট ফর এভার। সব সময়ের জন্য, মানে চিরতরের জন্য কিন্তু যে হারানো যে সময় সেটা কিন্তু চিরতরের জন্য হারিয়ে যায়। কিন্তু অন্য যে সমস্ত জিনিস, যেমন শরীর, যদি খারাপ শরীর, কিন্তু মেডিসিন এবং সংযমের মাধ্যমে কিন্তু সেটাকে ঠিক করে করা যায়। তারপরে হচ্ছে হারানো জ্ঞান পড়াশোনার মাধ্যমে আবার ফিরিয়ে আনা যায়, এবং হারানো যে সম্পত্তি সেটাকেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু সময় কখনোই ফিরিয়ে আনা যায় না। তাহলে এটা হলো। তারপরে দেখো, ওয়ান হু পাসেস টাইম আইডলি কান্ট শাইন ইন লাইফ। তাহলে যে সমস্ত ব্যক্তি অলসতায় জীবনযাপন কাটায় তারা কিন্তু জীবনে সফল হতে পারে না। যে ব্যক্তি সময় অপচয় করে সে জীবনে কখনো উন্নতি করতে পারে না। তো এখানেও তাই বলেছিল, সময় নষ্ট হয়ে গেলে সেই সময় কিন্তু কখনোই ফিরে পাওয়া যায় না। তারপরে বিভিন্ন অজুহাতের মাধ্যমে সে তার অলসতার জন্য সে সময় অপচয় করে, যার কারণে সে সফল হতে পারে না। তারপরে স্লাইডে চলো। টাইম ওয়ান্স লস্ট ক্যান নট বি রিগেইনড। এখানেও সেটাই দেখেছি আমরা, টাইম যদি একবার চলে যায়, টাইম একবার চলে গেলে সেটাকে কখনোই ফিরিয়ে আনা যায় না। তারপরে কি বলছে, একবার হারানোর সময় আর ফিরে আসে না। নেগলিজেন্স ইন ডিউটি সিক্স এ প্লি ইন লিজারলেসনেস। তাহলে কি, যে কর্তব্য থেকে অব্যাহতি পাওয়ার জন্য কি অজুহাত দেখানো হয়? সিক্স এ প্লি, অজুহাত দেখানো হয় ইন লিজারলেসনেস, মানে অবকাশ না থাকার অজুহাত দেখানো হয়। কিসের জন্য? দায়িত্ব থেকে বা কর্তব্য থেকে নিজেকে দূরে রাখার জন্য বা অব্যাহতি পাওয়ার জন্য। এইটা সাধারণ অজুহাত হয়ে দাঁড়িয়েছে যারা আর কি অলস ব্যক্তি তাদের কাছে। তাহলে কর্তব্যে অবহেলার অজুহাত হিসাবে অবসরহীনতাকে দেখানো হয়। তাহলে তারপরে দেখো, ইট ইজ নাথিং বাট সেলফ ডিসেপশন। তাহলে এটা কি ধরনের, কি হয় এটা? এটা হচ্ছে নিজেকেই প্রতারণা করা হয়, কিন্তু এটি আসলে আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। তাহলে কিন্তু এখানেও সেটাই আছে, দেখো এখানে এটা সেলফ ডিসেপশন, এই লাইনটা কিন্তু এখানে ছিল। তাহলে সেইটাও আমরা এখানে ইনক্লুড করেছি। ডেফিসিট
মানে অভাব, ডেফিসিট অফ টাইম ইন অ্যাকমপ্লিশিং টাস্কস ইজ অলসো এ কাইন্ড অফ সেলফ চিটিং। মানে কাজকে সম্পাদন করার সময় সময়ের অভাব দেখানো, এটাও এক ধরনের কিন্তু নিজেকে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। সেটা কিন্তু আমরা এই এতেও দেখেছি। দেখো এখানে আছে পিউপিল আর অলওয়েজ চিটিং দেমসেলফ উইথ দ্য আইডিয়া দ্যাট দে উড ডু দিস অর দ্যাট ডিজায়ারেবল থিং। মানে তারা এই কাজটা, মানে তাদের যে পছন্দের কাজগুলো করতে পারতো, কিন্তু কেন করতে পারেনি, তারা অজুহাত দিত ইফ অনলি দে হ্যাড টাইম। তাদের কাছে দে ইফ দে অনলি হ্যাড টাইম, তাদের কাছে যদি সময় থাকতো তারা এগুলো করতো, কিন্তু করতে পারেনি কেন, তাদের কাছে সময় ছিল না। এটা হচ্ছে তার অজুহাত। তো সেইটাকে আমরা এইভাবে ডিসক্রাইব করেছি। তাহলে কাজ সম্পাদনে সময়ের অভাব দেখানো এক ধরনের আত্মপ্রতারণা। ফাইটিং স্পিরিট উইন্স ইন দ্য লং রান। তাহলে ফাইটিং মানে সংগ্রামী মানসিকতা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়। যে সমস্ত মানুষেরা সংগ্রামী মানসিকতার মানুষ, তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু জয়ী হয়। তাহলে সংগ্রামী মনোভাবই শেষ পর্যন্ত জয়ী হয়। তারপরে দেখো সাচ সোলস, মানে সেই সমস্ত ব্যক্তিরা যারা হচ্ছে নিজেকে এবং অন্যদের হেল্প করতে, সাহায্য করতে কোনো দ্বিধা প্রকাশ করে না বা সময় নেই বলে অজুহাত দেখায় না, সেই সমস্ত ব্যক্তিরা, সাচ সোলস আর মোর রিলায়েবল। তারা, এই সমস্ত ব্যক্তিরা সব অন্যদের থেকে নির্ভরশীল হয়। কাদের থেকে? দেন ওয়েলথি লেজারলি মেন। ওয়েলথি মানে ধনী এবং লেজারলি মেনের থেকেও এই সমস্ত ব্যক্তিরা যারা হচ্ছে নিজেকে এবং অন্যদের সাহায্য করতে কোনো সময় নেই বা এরকম অজুহাত দেখায় না, তারা কিন্তু আরও নির্ভরশীল বেশি হয়। ঠিক আছে, তাহলে এমন আত্মীয়রা ধনী এবং অলস মানুষের চেয়ে বেশি নির্ভরশীল হয়। তো আমরা পুরোটা করে নিলাম, প্রেসিটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা রিপোর্ট রাইটিংয়ে যাব। চলো। 3 দাগ, রাইট এ রিপোর্ট in not more than 200 words on your visited to the botanical garden, agreed by the local club on the basis of the following points. তো পয়েন্টস গুলো দেখো কি, ডেট, প্লেস, টাইম, মোড অফ জার্নি, ইয়োর অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো তার জন্য আমাদের একটা টাইটেল দিতে হবে, আর তারপরে আমাদের ভ্রমণের যে বৃত্তান্ত সেটা আমাদের মেন বডিতে দিতে হবে। তো এখানে কি বলছে, এ ভিজিট টু দ্য বোটানিক্যাল গার্ডেন বাই XYZ। এখানে নিজের নাম দেওয়ার দরকার নেই, XYZ দিলেও এখানে কোনো কিন্তু অসুবিধা হবে না, কিন্তু নাম দিলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো রিপোর্ট রাইটিংয়ের যে মেন বডি সেটা হচ্ছে এখান থেকে, লাস্ট ফ্রাইডে উই পেইড এ ভিজিট টু দ্য বোটানিক্যাল গার্ডেন located at Shibpur in the district of Howrah as part of a trip arranged by our ABC club. দেখো এখানে ABC ক্লাব দেওয়া হয়েছে, নিজের লোকেশনের কোনো ক্লাব কিন্তু না দেওয়াই ভালো, কারণ আমরা জানি পিএসসি মিসলেনিয়াসে নিজের নাম আর নিজের লোকেশন কিন্তু এখানে ডিসক্লোজ করলে হবে না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, লাস্ট ফ্রাইডে মানে গত শুক্রবার, তাহলে পাস্টের কথা, ওই জন্য এখানে কি বলছে, লাস্ট ফ্রাইডে উই পেইড এ ভিজিট টু দ্য বোটানিক্যাল গার্ডেন। তো আমরা বোটানিক্যাল গার্ডেনে পরিদর্শনে গিয়েছিলাম গত শুক্রবার। কোথায় আছে সেটা? লোকেটেড অ্যাট শিবপুর ইন দ্য ডিস্ট্রিক্ট অফ হাওড়া। তো হাওড়া ডিস্ট্রিক্টের যে শিবপুর জায়গা, সেখানকার যে বোটানিক্যাল গার্ডেন, সেখানে আমরা গত শুক্রবার গিয়েছিলাম। কারা আয়োজন করেছিল কারা? অ্যাজ পার্ট অফ এ ট্রিপ অ্যারেঞ্জড বাই আওয়ার ABC ক্লাব। তাহলে আমাদের ABC ক্লাব এই পরিদর্শনের আয়োজন করেছিল। ঠিক আছে, গত শুক্রবার আমরা হাওড়া জেলার শিবপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে একটি ভ্রমণে গিয়েছিলাম, যা আমাদের ABC ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল। তারপরে সেন্টেন্স দেখো, মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব অ্যাটেন্ডেড টু দ্য ট্রিপ। তাহলে ক্লাবের বেশিরভাগ সদস্যই এই ভ্রমণে অংশগ্রহণ করেছিল। সব কিন্তু পাস্ট টেন্সে আছে। এ লাক্সারি বাস ওয়াজ হায়ার্ড। দেখো এখানে কিন্তু লাক্সারি বাস নিজে থেকে হায়ার হবে না, কেউ তাকে ভাড়া করবে।
তাই তো? তাহলে এ লাক্সারি বাস ওয়াজ হায়ার্ড, মানে এখানে প্যাসিভ ভয়েস ইউজ হচ্ছে। এ লাক্সারি বাস ওয়াজ হায়ার্ড ফর দিস পারপাস, কি জন্য? এই ভ্রমণের জন্য একটা লাক্সারি বাস সেটা ভাড়া করা হয়েছিল। অ্যান্ড ইট স্টার্টেড ফ্রম আওয়ার ক্লাব, এবং সেটা জার্নি শুরু করেছিল কোথা থেকে? আমাদের যে ক্লাব ক্যাম্পাস সেখান থেকে, ক্লাব ক্যাম্পাস অ্যাট 7 AM। তাহলে 7টার সময়, সকাল 7টার সময় আমাদের যে ক্লাব ক্যাম্পাস আছে সেখান থেকে সেই লাক্সারি বাস যেটা ভাড়া করা হয়েছিল এই ভ্রমণের জন্য সেটা যাত্রা শুরু করেছিল। ঠিক আছে? ইট রিচড দ্য স্পট, এটা পৌঁছেছিল অ্যাট 10:30 AM, মানে 10:30টার সময় যে আমাদের যে স্পটে আমাদের নামার কথা সেখানে নামিয়েছিল কটার সময়? 10:30টার সময়, সকাল 10:30টার সময় যেখানে আমাদের পৌঁছানোর কথা সেখানে আমাদের নামিয়ে দিয়েছিল। উই হ্যাড অলরেডি ফিনিশড, তাহলে এটাও কিন্তু কি বলছে? উই হ্যাড অলরেডি ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট ইন দ্য বাস। তাহলে আমরা যেহেতু এটা পাস্টের কথা হচ্ছে এবং পাস্টের মধ্যেও আবার পাস্টের কথা, তো তার মানে বাসে যখন চলছিল সেই সময় কিন্তু তারা ব্রেকফাস্টটা, মানে সকালের যে খাবার সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছিল। তো এই জন্য এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হচ্ছে, উই হ্যাড অলরেডি ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট। তাহলে দেখো এটা কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং পাস্টে ঘটেছে, মানে পাস্টেরও পাস্ট। তো উই হ্যাড অলরেডি ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট ইন দ্য বাস, বাসের মধ্যেই আমরা সকালের জলখাবার কমপ্লিট করে নিয়েছি। সো উই কুইকলি স্টেপড ইনসাইড দ্য গার্ডেন, সুতরাং আমরা খুব তাড়াতাড়ি বাস থেকে নেমেই কি করেছি? গার্ডেনের মধ্যে, মানে বোটানিক্যাল যে গার্ডেন তার মধ্যে ঢুকে পড়েছি। তাহলে এখানে কি বলছে? যে এই উদ্দেশ্যে একটি বিলাসবহুল বাস ভাড়া করা হয়েছিল যা সকাল 7টায় ক্লাব ক্যাম্পাস থেকে রওনা দেয় এবং সকাল 10:30টায় এই গন্তব্যে পৌঁছায়। বাসেই আমরা সকালের নাস্তা সেরে ফেলেছিলাম, তাই গার্ডেনের ভিতরে প্রবেশ করতে আর দেরি করিনি। মানে যেহেতু বাসের মধ্যে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, সুতরাং আর তারা দেরি করেনি, খুব তাড়াতাড়ি তারা গার্ডেনের মধ্যে বা বাগানে, যেটা তারা দেখতে এসছে বোটানিক্যাল গার্ডেন, সেখানে ঢুকে পড়েছিল। তাহলে সো উই কুইকলি স্টেপড ইনসাইড দ্য গার্ডেন। পরের স্লাইডে চলো। উই গ্যাস্ট ইন অ্যামেজমেন্ট লুকিং অ্যাট দ্য স্প্রোলিং বিউটি অফ নেচার। তো গার্ডেনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। উই গ্যাস্ট ইন অ্যামেজমেন্ট লুকিং অ্যাট দ্য স্প্রোলিং বিউটি অফ নেচার। তারপরে কি বলছে? দ্য গার্ডেন ইজ এ হোম অফ 14,000 species of trees and 12,000 species of perennial plants। যেহেতু বোটানিক্যাল গার্ডেনে গেছে ওই জন্য কিন্তু এখানে শুধু গাছপালার এখানে দেখা যাবে, তার সঙ্গে সঙ্গে প্রাণীও থাকতে পারে, কিন্তু এখানে মেনলি বোটানিক্যাল গার্ডেন যেহেতু, তো সুতরাং এখানে প্লান্টস বিষয়ক যে সমস্ত স্পিসিস সেগুলো এখানে আছে। তাই কি বলছে কি? যেহেতু এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কারণ সেটা কিন্তু বর্তমানেও আছে, মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের হওয়ার কারণটা হচ্ছে এখানে এখনও কিন্তু বর্তমানেও সেটা ওখানে আছে, তাই জন্য এখানে প্রেজেন্ট টেন্স ইউজ হচ্ছে। তাহলে কি বলছে? দ্য গার্ডেন ইজ এ হোম ফর 14,000 species of trees and 12,000 species of perennial plants। তো এখানে কি বলছে? গার্ডেনটি প্রায় 14,000 প্রজাতির গাছ এবং 12,000 প্রজাতির বহু বর্ষজীবী উদ্ভিদের আবাসস্থল। তো পেরিনিয়াল মানে কি? বহু বর্ষজীবী উদ্ভিদের এখানে আবাসস্থল কোনটা? এই শিবপুর বোটানিক্যাল গার্ডেন। তারপরে দেখো, দ্য গাইড, মানে তাদের সাথে যে ছিল, যে আর কি গাইড করছিল, দ্য গাইড টোল্ড, দেখো আবার পাস্ট টেন্স চলে এসছে, দ্য গাইড টোল্ড আস দ্যাট, তাহলে গাইড তাদেরকে কি বলেছিল? যে দ্য এন্টায়ার ক্যাম্পাস, পুরো ক্যাম্পাসটা কি ছিল? দ্য এন্টায়ার ক্যাম্পাস ওয়াজ কম্প্রেসড অফ 109 hectares of land filled up with প্লান্টস অ্যান্ড ট্রিজ। তাহলে
109 হেক্টরের যে বড় যে বিশাল যে ল্যান্ড, তার মধ্যেই কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটা আছে। ঠিক আছে, তো এখানে দেখো ইনডাইরেক্ট স্পিচ ইউজ হয়েছে। তো আমরা কি জানি, ইনভার্টেডের মধ্যে যেটা থাকে ডাইরেক্ট স্পিচে, যখন সেটা ইনডাইরেক্ট স্পিচ করা হয় তাহলে পাস্ট থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে লিখতে হয়। এই জন্য কিন্তু এখানে ওয়াজ কম্প্রেসড অফ 109 হেক্টরস অফ ল্যান্ড ফিল্ড আপ উইথ প্লান্টস অ্যান্ড ট্রিজ। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো এখানে একবার দেখে নিই। গাইড আমাদের জানালেন এই সুবিশাল উদ্যানটি প্রায় 109 হেক্টর জমির উপরে বিস্তৃত। টু পাস সাম আওয়ার্স ইন দ্য green wood trees, to pass some hours in the green wood trees under the deep blue sky was really a marvelous experience. তাহলে কি বলছে, সবুজ গাছপালার ছায়ায় নীল আকাশের নিচে কিছু সময় কাটানো আমাদের কাছে সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। টু পাস সাম আওয়ার্স ইন দ্য গ্রিন উড ট্রিজ under the deep blue sky was really a marvelous experience. ঠিক আছে, তারপরের স্লাইডে চলো। We observed one by one some giant water lilies, ferns, তারপরে হচ্ছে কি মেহগনি ট্রি, Cuban palms, orchids, cactus, creepers of various kinds and some common trees too. But the main attraction of the garden was the giant banyan tree. তাহলে কি উই অবজার্ভ আমরা লক্ষ্য করেছিলাম, উই অবজার্ভড ওয়ান বাই ওয়ান, একের পর এক লক্ষ্য করেছিলাম। কি লক্ষ্য করেছিলাম? সাম জায়েন্ট ওয়াটার লিলিস, মানে বড় বড় যে সমস্ত লিলি ফুল, মানে বিশাল আকার জল লিলি, সেগুলো আমরা দেখেছিলাম। ফার্ন দেখেছিলাম, ফার্ন মানে হচ্ছে এই যেগুলো মস জাতীয় সেগুলো। তারপরে হচ্ছে মেহগনি ট্রি দেখেছিলাম, তারপরে কিউবান পামস, তারপরে অর্কিড, যে সমস্ত বিভিন্ন ফুলের যে সমস্ত সেগুলো দেখেছিলাম, অর্কিডস। তারপরে ক্যাকটাস দেখেছি, তারপরে ক্রিপার্স অফ ভ্যারিয়াস কাইন্ডস। ক্রিপার্স মানে কি, এগুলো হচ্ছে লতা, নানা রকমের লতা দেখেছিলাম। আর পরিচিত কিছু গাছ সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু সব থেকে মেন যে অ্যাট্রাকশন বা আকর্ষণের বিষয় সেটা কি, বাট দ্য মেন অ্যাট্রাকশন অফ দ্য গার্ডেন, ওই গার্ডেনের মেন অ্যাট্রাকশনটা ছিল ওয়াজ, দেখো ওয়াজ দ্য গ্রেট বেনিয়ান ট্রি, মানে সব থেকে বড় যে বেনিয়ান ট্রিটা সেটাই সব থেকে আকর্ষণের বিষয় ছিল। দ্য বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় যে বেনিয়ান ট্রি, সেটা হচ্ছে এই শিবপুরেই আছে। তাহলে বলছে কি, আমরা একের পর এক বিশাল আকার জল লিলি, ফার্ন, তারপরে মেহগনি গাছ, কিউবান পাম, অর্কিড, ক্যাকটাস, নানা রকমের লতা এবং পরিচিত কিছু গাছের পর্যবেক্ষণ করেছিলাম আর কি। তবে গার্ডেনের প্রধান আকর্ষণ ছিল বিশাল বট গাছ, যা বিশ্বের বৃহত্তম। ঠিক আছে, নো ওয়ান ক্যান স্টিল ডিটেক্ট ইটস মেইন স্ট্রিম, মানে মূল যে কাণ্ডটা সেটা কিন্তু কেউ খুঁজে পায়নি। এই যে সব থেকে বড় যে বিগেস্ট যে বেনিয়ান ট্রি, বট গাছ, সেটার যে মেন প্রধান যে কাণ্ডটা সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত খুঁজে পায়নি। অ্যাজ দেয়ার আর মেনি স্ট্রিমস লাইক দ্য অরিজিনাল ওয়ান, যেহেতু এই মেন স্ট্রিমের মতনই, মেন যে কাণ্ড, প্রধান যে কাণ্ড, তার মতনই অনেকগুলো কাণ্ড সেখান থেকে বেরিয়ে উঠেছে, গজিয়েছে, যার কারণে এখনো পর্যন্ত কিন্তু আসল যে কাণ্ডটা সেটা কিন্তু কেউ খুঁজে পায়নি। উই উইটনেসড, এখানে কমা ফুল স্টপ হবে না, উই উইটনেসড দ্যাট মিস্টেরিয়াস ট্রি। তাহলে কি, এর মূল কাণ্ড চিহ্নিত করা এখনো সম্ভব নয়, কারণ মূল কাণ্ডের মতো দেখতে অসংখ্য কাণ্ড চারপাশে ছড়িয়ে আছে। আমরা বিস্ময় হয়ে এই রহস্যময় গাছটি প্রত্যক্ষ করলাম। তারপরে স্লাইডে চলো। তারপরে দেখো, অ্যাট 2 PM উই টুক আওয়ার লাঞ্চ উইথ ফুড কুকড আউটসাইড দ্য গার্ডেন। তাহলে দেখো টাইমের আগে কিন্তু এখানে অ্যাট এসছে। ঠিক আছে, তাহলে দুপুর 2টোর সময় আমরা কি করলাম, আমরা
লাঞ্চ বা দুপুরের খাবার গ্রহণ করলাম। তাহলে উই টুক, পাস্ট টেন্স এসছে, উই টুক আওয়ার লাঞ্চ উইথ ফুড কুকড আউটসাইড দ্য গার্ডেন। গার্ডেনের বাইরে রান্না করা যে খাবার সেইটা আমরা গ্রহণ করলাম। কারণ কি? অ্যাজ দেয়ার ওয়াজ নো পারমিশন অফ কুকিং ইন দ্য ক্যাম্পাস অফ দ্য গার্ডেন। কারণ কি? বাইরে থেকে আনার কারণ হচ্ছে মানে ক্যাম্পাসের মধ্যে, যে গার্ডেন ক্যাম্পাস, সেখানে কোনো পারমিশন ছিল না বা অনুমতি ছিল না রান্না করার। তাহলে দুপুর 2টোর সময় আমরা গার্ডেনের বাইরে রান্না করা খাবার নিয়ে দুপুরের খাবার সেরে নিলাম, কারণ গার্ডেন চত্বরে রান্নার অনুমতি ছিল না। দ্য এন্টায়ার এরিয়া ওয়াজ সো ভাস্ট দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল ফর আস টু কমপ্লিট ইট ইন ওয়ান ট্রিপ। তাহলে কি বলছে? সম্পূর্ণ যে এরিয়াটা সেটা কি ছিল? এতটাই বড় ছিল, সো ভাস্ট মানে এতটাই বিস্তৃত ছিল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল যে একটা ট্রিপেই পুরোটা কমপ্লিট করা যায়, এরকম অসম্ভব ছিল, এটা করা অসম্ভব ছিল। তার কারণে কি হয়েছে? হাউ এভার অ্যাট অ্যারাউন্ড 5 PM, যাই হোক 5টার দিকে আমরা কি করলাম? উই অল লেফট দ্য ওয়ান্ডারল্যান্ড উইথ অ্যান ইন্টেন্স ডিজায়ার টু ভিজিট এগেন। তো যাই হোক 5টার সময় আমরা সবাই, বিকেল 5টার সময় আমরা সবাই এই আশ্চর্য ভূমি বা স্থান থেকে আমরা বেরিয়ে আসলাম, এবং মনে মনে ইচ্ছা নিয়ে বেরিয়ে আসলাম যে পরবর্তীতে আবার এখানে ঘুরতে আসবো। অ্যান্ড গট ইনটু দ্য বাস, এবং বাসে বসে বাড়ির পথে রওনা দিলাম। তাই কি বলছে দেখো, গার্ডেনের বিস্তীর্ণ এলাকা এতটাই বড় ছিল যে একদিনে ভ্রমণে সম্পূর্ণভাবে ঘুরে দেখা সম্ভব ছিল না। তবে বিকাল 5টার দিকে আমরা সেই মনোমুগ্ধকর স্থান থেকে বেরিয়ে এলাম, মনে মনে পুনরায় ফিরে আসার প্রবল ইচ্ছা নিয়ে। এরপর বাসে উঠে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ ফর আস বিকজ উই felt in close contact with nature when we loitered around the heritage garden. তাহলে লয়টার্ড মানে কি? ঘোরাফেরা করছিলাম যখন এই যে বোটানিক্যাল যে গার্ডেন সেখানে ঘোরাফেরা করছিলাম, তখন আমরা কি পেলাম? আমরা নেচারের একদম খুব কাছে সংস্পর্শে আমরা যেতে পেরেছিলাম। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ ফর আস, আমাদের কাছে একটা খুবই আনন্দকর এবং অভিজ্ঞতাপূর্ণ একটা ভ্রমণ ছিল এই ট্রিপটা আমাদের কাছে। কারণ কি? বিকজ উই ফেল্ট ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, আমরা নেচারের সংস্পর্শে আসতে পেরেছিলাম যখন হোয়েন উই লয়টার্ড অ্যারাউন্ড দ্য হেরিটেজ গার্ডেন। ঠিক আছে, তো পরের স্লাইডে চলো এবারে। 4এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম অপশনস উইদিন ব্র্যাকেট। তো ব্র্যাকেট থেকে যেটা সঠিক অ্যান্সার সেটা আমাদের এখানে ড্যাশ পূরণে দিতে হবে। তো 4এর এ এখানে কি বলছে? শি ইনভাইটেড সাম অফ হার ফ্রেন্ডস ড্যাশ দ্য টি পার্টি। তাহলে কি? এখানে তার বন্ধুদের মধ্যে কয়েকজনকে সে টি পার্টির জন্য আহ্বান করেছিল। তো এখানে টু অথবা ফর, তাহলে টু কখন বসে আর ফর কখন বসে সেটা আমাদের জানতে হবে। তাহলে টু কখন বসে? টু সেই সময় বসে যখন ইভেন্ট, ঠিক আছে, যখন ইভেন্ট বা প্লেসে ক্ষেত্রে এখানে টু বসে। আর ফর কখন বসে? ফর বসে এটা হচ্ছে পারপাস বা অ্যাক্টিভিটি অথবা পারপাসের ক্ষেত্রে ফর বসে। এখানে দেখো, এখানে টি পার্টি দেওয়া আছে, টি পার্টি একটা ইভেন্ট, তো এখানে ওই জন্য টু আসবে। শি ইনভাইটেড সাম অফ হার ফ্রেন্ডস টু দ্য টি পার্টি। আর ফর কখন বসবে? ফর হচ্ছে ডিনারের ক্ষেত্রে ফর বসতে পারে, মানে অ্যাক্টিভিটি বা কাজের জন্য এটা, বা ওখানে তোমার আর কি ক্ষেত্রে বসতে পারে? যেমন কোনো একটা ডিসকাশনের ক্ষেত্রে কিন্তু ফর বসতে পারে, যেমন দে ইনভাইটেড আস ফর এ ডিসকাশন, শি ইনভাইটেড মি ফর ডিনার, তখন কিন্তু ফর আসবে। আর টি ইভেন্ট অথবা প্লেসের ক্ষেত্রে টু বসে। ঠিক আছে, তারপরেরটা চলো। বিয়ের দাগ,
এখানে দেখো কি বলছে, ইউ শুড কিপ ইউর সেলফ অ্যালোভ ড্যাশ ইভিল কম্পেনিয়ন ফ্রম অথবা এগেনস্ট। কোনটা আসবে? এখানে বলছে তোমার উচিত তোমার বাজে যে সঙ্গী আছে তাদের থেকে দূরে থাকা। তাহলে এখানে কি আসবে? অবশ্যই এখানে ফ্রম আসবে। অ্যালোভ ফ্রম এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, তাহলে খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। অ্যালোভ ফ্রম মানে কি? খারাপ সঙ্গ থেকে দূরে থাকা। তাহলে ইউ শুড কিপ ইউর সেলফ অ্যালোভ ফ্রম ইভিল কম্পেনিয়ন। সি এর দাগ, দে ড্যাশ ডুইং দ্য জব সিন্স দ্য মর্নিং। তাহলে দেখো এখানে সিন্স আছে, তাহলে সিন্স থাকা মানে কি হয়? এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরকম সেন্টেন্স হয়। তাহলে এখানে দেখো আর অথবা এখানে হ্যাভ বিন আছে, আর তার সঙ্গে দেখো ডুইং আছে, তাহলে অবশ্যই এখানে হ্যাভ বিন হবে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা। তাহলে দে হ্যাভ বিন ডুইং দ্য জব সিন্স দ্য মর্নিং, তারা সকাল থেকে এই কাজ করে আসছে। ঠিক আছে। ডি এর দাগে কি বলছে? আই হ্যাভ সেইড ইট আর্লিয়ার কমা ড্যাশ আই হ্যাভ অথবা হ্যাভেন্ট। তাহলে কোনটা হবে এখানে? আই হ্যাভ সেইড ইট আর্লিয়ার ড্যাশ আই হ্যাভ অথবা হ্যাভেন্ট। তাহলে আমরা কি জানি, যদি এরকম কোশ্চেন ট্যাগ ক্ষেত্রে, কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে আগের যে ক্লজটা আছে সেটা যদি অ্যাফার্মেটিভ হয় মানে হচ্ছে হ্যাঁবাচক হয়, তাহলে পরেরটা নেগেটিভ আসবে। তাহলে আই আই হ্যাভ সেইড ইট আর্লিয়ার, তারপরে হ্যাভেন্ট আই বলেছিলাম কি? তো এখানে এইটা আমাদের সঠিক হবে। তারপরে দেখো কি বলছে, ইয়ের দাগ, দ্য কোর্ট অফ কনসাইন্স। কনসাইন্স মানে কি? এখানে হচ্ছে বিবেক। তাহলে বিবেকের যে কোর্ট বা বিচার সেটা কি? ড্যাশ অল আদার কোর্টস। এখানে সারপাসেস আর হচ্ছে সুপারসিডেস। সুপারসিডেস মানে কি? সুপারসিডেস মানে কি? স্থানান্তরিত করা বা সরিয়ে রাখা। তো এখানে অবশ্যই হচ্ছে সারপাসেস হবে, মানে বিবেকের যে বিচার সেটা অন্য অন্য কোর্টের থেকেও বড় হয়, তো এখানে সারপাসেস আসবে। ঠিক আছে। তো আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের সেকশনে যাব, চলো। 5 দাগ, মেক মিনিংফুল অ্যান্ড কমপ্লিট সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস। তো ফার্স্ট এ দাগ, উইন লরিয়ালস। তো এটা মানে হচ্ছে কৃতিত্ব অর্জন করা, কৃতিত্ব অর্জন করা। তো একটা সেন্টেন্স আমাদের দিতে হবে, দ্য অথর, AUTHOR, অথর ওন। এখানে উইন ছিল, এটা পাস্ট টেন্সে যেহেতু লিখছি ওই জন্য ওন দিচ্ছি। ওন লরিয়ালস, LAURELS, লরিয়ালস ফর কিসের জন্য? ফর হিজ, রিমার্কেবল কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন টু লিটারেচার, লিটারেচার। তাহলে কি? সাহিত্যে তার অসাধারণ অবদানের জন্য লেখকের কৃতিত্ব অর্জন করেছেন, মানে লেখক কৃতিত্ব অর্জন করেছেন। ঠিক আছে। পরের সেন্টেন্সে চলো, মানে পরের ফ্রেজে চলো। বিয়ের দাগ, হার্ড অ্যান্ড ফাস্ট। আমরা সাধারণত অনেক সময় বলি যে জীবনে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তাহলে এখানে হচ্ছে কঠোর এবং নির্দিষ্ট কোনো নিয়ম, মানে রুল মানে এখানে নিয়ম নেই, আমরা অনেক সময় ইউজ করি। তাহলে এখানে হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে কঠোর এবং নির্দিষ্ট। একটা সেন্টেন্স দাও, যেমন হচ্ছে দেয়ার আর, ওটাই দিচ্ছি, দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট, হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ফর ক্রিয়েটিং
ক্রিয়েটিভ রাইটিং, মানে এখানে ক্রিয়েটিভ, CREATIV, ক্রিয়েটিভ রাইটিং মানে কি সৌজন্যশীল লেখার জন্য কোনো কঠোর এবং নির্দিষ্ট নিয়ম নেই। ঠিক আছে, পরেরটা দেখো, সি এর দাগ, এখানে হচ্ছে রেড লেটার ডে, মানে হচ্ছে স্মরণীয় বা গুরুত্বপূর্ণ দিন, স্মরণীয় বা গুরুত্বপূর্ণ দিন। তাহলে একটা সেন্টেন্স দাও, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এ রেড লেটার ডে in the history of our country. COUN COUNTRY। ঠিক আছে, তাহলে কি স্বাধীনতা দিবস আমাদের দেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। পরে লাস্ট ফ্রেজটা দেখো, এখানে বলেছে যে টেক আফটার, টেক আফটার মানে কি, এটা হচ্ছে সরি, এটা না, আমাদের হচ্ছে ডি এর দাগটা, এখানে কি বলছে, অ্যাট লগার হেডস, অ্যাট লগার হেডস মানে কি তীব্র মতভেদে লিপ্ত থাকা, তীব্র মতভেদে লিপ্ত থাকা। তাহলে একটা সেন্টেন্স দাও, দ্য টু টু পলিটিক্যাল পার্টিস হ্যাভ বিন অ্যাট লগারহেডস, লগার HEADS heads over the new economic policy, economic policy। তাহলে কি নতুন অর্থনৈতিক নীতির বিষয় দুই রাজনৈতিক দল তীব্র মতভেদে লিপ্ত রয়েছে। নেক্সট, এবারে লাস্ট, এবারে এর দাগ, টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে কি সাদৃশ্য হওয়া বা কারোর মতো দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া। তো এখানে একটা সেন্টেন্স দাও, এখানে আসবে হি টেক্স আফটার, হি আছে বলে ওই জন্য টেক্স আসলো, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এখানে এস যুক্ত হল ভার্বের সাথে। হি টেক্স আফটার হার মাদার, MOTHER মাদার, ইন বোথ অ্যাপিয়ারেন্স, APPEARANC, অ্যাপিয়ারেন্স মানে চেহারায়, অ্যান্ড স্বভাবেও মানে বিহেভিয়ার, BEHAVIOR। ঠিক আছে, তাহলে সে চেহারায় এবং আচরণ উভয় ক্ষেত্রেই তার মায়ের মতো হয়েছে। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা নেক্সট সেকশনে যাব, চলো। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। তো 6 এ দাগ, এখানে দেখো কি বলছে, দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন বেঙ্গল, কারেক্ট দ্য এরর। তাহলে কোথায় ভুল আছে এখানে, দেখো দার্জিলিং ইজ ওয়ান অফ দ্য, যদি ওয়ান অফ দ্য আসে তাহলে কি আসবে, ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পটস আসবে এখানে, ঠিক আছে, তাহলে এখানে SPOTS স্পটস হবে, ঠিক আছে। বি এর দাগ, দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়্যার অফ দ্য সাডেন ডিপার্চার অফ দ্য হেডমাস্টার, তাহলে এখানে মেক ইট কমপ্লেক্স। তো এই সেন্টেন্সটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে স্টুডেন্টরা অবগত ছিল না হেডমাস্টারের চলে যাওয়া নিয়ে, ঠিক আছে, তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার নট অ্যাওয়্যার, AWARE অ্যাওয়্যার, দ্যাট যে the headmaster had departed
ডি মানে যেহেতু হেডমাস্টার তাদের জানার আগেই কিন্তু চলে গিয়েছে, তো এখানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স আসবে, মানে পাস্টেরও পাস্ট হচ্ছে। তো হ্যাড ডিপার্টেড, এখানে ডি পি এ আর টি ডি ডিপার্টেড সাডেনলি, এখানে সাডেন আছে যেহেতু ওই জন্য আমরা এখানে সাডেনলি দিয়ে দিচ্ছি, সাডেনলি। সি এর দাগ, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, দ্য ম্যান সেইড। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ দিয়েছে, কিন্তু এখানে আমাদের চেয়েছে পাংচুয়েট ইট, মানে কমা, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা, কোথায় কি বসবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে হাউ ডিড ইউ গেট হেয়ার, তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের ইনভার্টেড কমার মধ্যে থাকবে, হাউ ডিড ইউ গেট হেয়ার, তারপরে কমা, চাইল্ড, বাচ্চাটা বাচ্চা তুমি এখানে কি করে আসলে, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, তারপর ইনভার্টেড কমা ক্লোজ, তারপরে কমা দিয়ে আসবে দ্য ম্যান সেইড, ঠিক আছে, দ্য ম্যান সেইড। তাহলে এখানে ইনভার্টেড কমার মধ্যে হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, তারপরে কমা দিয়ে দ্য ম্যান সেইড, ঠিক আছে। তারপরে ডি এর দাগ দেখো, হি ওয়াজ এ ফেমাস ম্যান, হি, এটা পুরো মুছে দিই এখানে, এইবার দেখো ডি এর দাগ, হি ওয়াজ এ ফেমাস ম্যান, সে হয় সে ছিল বিখ্যাত ব্যক্তি। হিজ ফেম স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তার যে খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এখানে বলেছে জয়েন বাই ইউজিং এ নমিনাল কম্পাউন্ড, তাহলে নমিনাল কম্পাউন্ড যখন আমাদের করতে বলেছে, তাহলে দেখো সে ফেমাস ছিল এবং তার খ্যাতি বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তাহলে কি লেখা যেতে পারে, একটা ওয়ার্ডের মধ্যে কম্পাউন্ড ওয়ার্ড আমরা লিখতে পারি ওয়ার্ল্ড ফেমাস, তাহলে হি ওয়াজ এ, দুটো সেন্টেন্সই কিন্তু একটার মধ্যে চলে আসছে, হি ওয়াজ এ ওয়ার্ল্ড ফেমাস, এফ এ এম ও ইউএস, ওয়ার্ল্ড ফেমাস ম্যান, ঠিক আছে। তাহলে এটা এইটা হচ্ছে আমাদের নমিনাল কম্পাউন্ড, এইটা আমাদের নমিনাল কম্পাউন্ড। ইয়ের দ্বারা কি বলছে, দ্য আম্পিয়ার, দ্য আম্পিয়ার গেভ এ রং জাজমেন্ট, তাহলে আম্পিয়ার কি করেছে, ভুল সিদ্ধান্ত দিয়েছিল। তাহলে দ্য আম্পিয়ার, তাহলে এখানে দেখো এখানে ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ ভার্ব, এখানে আন্ডারলাইনটা এখানে নেই, এটা এই জায়গাটায় আসবে, জাজমেন্টের জায়গাটায় আন্ডারলাইন হবে, তাহলে কি হবে, এটাকে আমাদের ভার্বে করতে হবে। জাজমেন্ট এখানে নাউন আছে, ঠিক আছে, এটা নাউন ফর্মে আছে, এটাকে ভার্ব ফর্মে করতে হবে। তাহলে কি আসবে, এখানে আসবে দ্য আম্পায়ার, আম্পায়ার জাজড রংলি, মানে বিচার করেছিল কিভাবে, ভুলভাবে। দ্য আম্পায়ার জাজড, যেহেতু পাস্ট টেন্স ওই জন্য জাজড আসলো, তাহলে জে ইউ ডি জি, জিই ডি, জাজড রংলি, ভুলভাবে, ঠিক আছে। তাহলে আমাদের পুরো সেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।